প্রিয় শিক্ষার্থীগণ, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠে আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি সাহিত্য ধারা গীতিকা সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় পূর্ববঙ্গ গীতিকার ধারায় মৈমনসিংহ গীতিকা। আমাদের আলোচনার সূত্রে যে বিষয়গুলির ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়গুলি হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার ধারা, আবিষ্কার ও রচনাকাল, মৈমনসিংহ গীতিকা, পালা নাম ও রচয়িতা পরিচয়, বিষয়বস্তু ও সাহিত্য মূল্য। আপনারা জানেন যে মধ্যযুগের সাহিত্যকে আমরা সাধারণভাবে ধর্মীয় সাহিত্য আখ্যায়িত করে থাকি, কিন্তু মনে রাখতে হবে এই ধর্মীয় সাহিত্য রচনার সমান্তরালে সমগ্র মধ্যযুগ জুড়েই একদল গ্রামীণ স্বল্প শিক্ষিত স্বভাব কবিরা বাস্তব নরনারীর রোমান্টিক প্রণয় আখ্যানমূলক কিছু কাহিনী কাব্য তথা গাথা কাব্য এবং কিছু ঐতিহ্য আশ্রিত কাহিনীকে গাথার আকারে রূপদানে সচেষ্ট হয়েছিলেন। এই কাহিনী কাব্যগুলি বা গাথা কাব্যগুলি কালের নিয়মে অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। এই কাব্যগুলি সংগ্রহ ও সংরক্ষণেও আধুনিক শিক্ষিত বাঙালিরা খুব বেশি সচেষ্ট ছিলেন না। তাহলেও বেশ কিছু কাব্য এখনো কিছুটা পরিবর্তিত আকারে আমরা পেয়ে থাকি। এই কাব্যগুলি মধ্যযুগের বাংলা সাহিত্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই কাব্যের মধ্যে আমরা ধর্মনিরপেক্ষতা যেমন দেখতে পাই, তেমনি এই কাব্যগুলি মানবিক আবেদনে সমৃদ্ধ। পাশাপাশি এই কাব্যগুলির মধ্যে একটি উদার অসাম্প্রদায়িক জীবন দর্শনের পরিচয় আমরা পেয়ে থাকি। অষ্টাদশ শতাব্দীতে যখন প্রাচীন ঐতিহ্য ও আদর্শ বিপর্যয়ের মুখে পড়ে, তখন লোকসাহিত্যের অন্তর্গত এই গীতিকা বা গাথা সাহিত্যের ধারাটির নতুনভাবে পুনরুজ্জীবন ঘটে। এই গীতিকাগুলি পূর্ববঙ্গের বিভিন্ন জেলা, বিশেষত ময়মনসিংহ জেলা থেকে সংগৃহীত হয়েছে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই গাথা কাব্যগুলি যেমন সংগৃহীত হয়, তেমন প্রকাশিত হতে থাকে। গীতিকাগুলির সংকলন এবং প্রচারের কৃতিত্ব তৎকালীন বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আচার্য দীনেশচন্দ্র সেনের। তাকে সহযোগিতা করেছিলেন তদানীন্তন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আনুকূল্যে এই গীতিকাগুলির প্রচার এবং প্রসার সম্ভবপর হয়েছে, যার ফলে বাংলাদেশের এক অমূল্য সাহিত্য কীর্তি রক্ষা পেয়েছে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আবিষ্কার, সম্পাদনা ও প্রচারণা। ময়মনসিংহ গীতিকা তথা পূর্ববঙ্গ গীতিকার আবিষ্কারের একটি স্বতন্ত্র ইতিহাস আছে। ময়মনসিংহ অঞ্চলের অন্যতম ইতিহাসকার কেদারনাথ মজুমদারের সৌরভ পত্রিকায় ১৯১৩ সালের এপ্রিল মাসে চন্দ্রকুমার দে নামে এক ভদ্রলোকের একটি প্রবন্ধ প্রকাশিত হয়, যে প্রবন্ধটির নাম মালির যোগান। এই প্রবন্ধটি পাঠ করে দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং তার সংগৃহীত এই সাহিত্যগুলি সম্পর্কেও তিনি আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে এই চন্দ্রকুমার দের সহযোগিতাতেই আচার্য দীনেশচন্দ্র সেন গীতিকাগুলি সংগ্রহ করেন। এই গীতিকাগুলি সংগ্রহ করতে গিয়ে তাকে অমানসিক পরিশ্রম করতে হয়েছে, কেননা এই গীতিকাগুলি সংগ্রহে তিনি তৎকালীন
শিক্ষিত মানুষজনদের সহযোগিতা তো পানইনি, বরং তাকে কোনো কোনো শিক্ষিত বাঙালি বেশ খানিকটা নিরুৎসাহিতই করেছিলেন। যাই হোক, চন্দ্রকুমার দে ছাড়াও বিহারীলাল সরকার, আশুতোষ চৌধুরী, নগেন্দ্রনাথ দে, মনোরঞ্জন চৌধুরী, কবি জসিমউদ্দিন এই পালাগুলি সংগ্রহে দীনেশচন্দ্র সেনকে সহায়তা করেন। 1923 থেকে 32 সালের মধ্যে সংগৃহীত এই পালাগুলি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা নামে ধারাবাহিকভাবে 4 খণ্ডে প্রকাশিত হয়। আচার্য দীনেশচন্দ্র সেন এই পালাগুলিকে ইংরেজিতে অনুবাদ করেন। সেই অনুবাদের নাম ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস, ময়মনসিংহ। আচার্য দীনেশচন্দ্র সেন, মনে রাখতে হবে যে তিনি যখন ইংরেজিতে অনুবাদ করেন তার কাব্যানুবাদ তিনি করেননি, বরং তিনি গদ্যানুবাদ করেছিলেন। এই গ্রন্থগুলি বা এই গাথাগুলি প্রকাশিত হওয়ার সাথে সাথেই বিদেশি বহু পণ্ডিতদের আগ্রহ প্রকাশিত হতে থাকে। অধ্যাপক দুসান জাভাভিতেল, বহু ভাষাবিদ পণ্ডিত ব্যক্তি, তিনি এই গীতিকা কাব্য নিয়ে আলোচনা করেছেন। তার গ্রন্থ বেঙ্গলি ফোক ব্যালাডস ফ্রম ময়মনসিংহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত। অধ্যাপক দুসান জাভাভিতেলের পাশাপাশি বিখ্যাত ভারততত্ত্ববিদ রমা রলার ভগ্নী মেডেলাইন রলা ইস্টার্ন বেঙ্গল ব্যালাডসের ফরাসি অনুবাদ করেছেন। পরবর্তীকালে ক্ষিতীশচন্দ্র মৌলিক ময়মনসিংহ গীতিকা সম্বলিত কতকগুলি গাথা 7টি খণ্ডে প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা নামে সংকলন করেন। ঢাকার বাংলা একাডেমিতে ওয়াদিউজ্জামান মোমেন শাহ গীতিকায় স্বাধীনভাবে কিছু গাথা গীতিকা সংগ্রহ করেন এবং সেই গাথা ও গীতিকাগুলির সংকলন করে প্রকাশ করেন। পূর্ণচন্দ্র ভট্টাচার্য বিদ্যাবিনোদ সংগ্রহ করে সম্পাদনা করেন বাদানির গান, যা মহুয়া পালার একটি অমার্জিত আদিরূপের নিদর্শন বলে সাহিত্যের ইতিহাসকাররা মনে করেন। এই এতগুলি প্রচারণা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দীনেশচন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহ গীতিকা কিভাবে সাধারণ জনমানুষের পাশাপাশি বিদ্বৎ সমাজকে আলোড়িত করেছিল বা তার সর্বজনগ্রাহ্যতা কতখানি ছিল। এরপর আমরা আলোচনা করব ময়মনসিংহ গীতিকার রচনাকাল সম্পর্কে। এই গীতিকাগুলির নির্দিষ্ট রচনাকাল সম্বন্ধে নানা মতভেদ লক্ষ্য করা যায়, কারণ এই গীতিকাগুলির রচনাকাল নির্ণয় করা একটি সুকঠিন ব্যাপার। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে এই গীতিকাগুলি যারা রচনা করেছেন তারা ছিলেন স্বল্প শিক্ষিত, তাই এই কাহিনীগুলিকে সঠিকভাবে লিখিত আকারে বিন্যস্ত করে রাখার তাগিদ তাদের মধ্যে তেমন ছিল না। দ্বিতীয়ত, এই গীতিকাগুলি যেহেতু ওরাল ট্র্যাডিশনের ধারায় এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির দ্বারা প্রচারিত হতো, ফলে গীতিকাগুলির যে রূপ আমরা এখন পেয়ে থাকি তাতে ভাষাগত এবং শব্দগত বা বাচনভঙ্গিগত নানান রূপান্তর আমরা লক্ষ্য করে থাকি। তাই এই ধারার সাহিত্যের প্রাচীনতা সম্পর্কে সুকুমার সেন, নন্দগোপাল সেনগুপ্তের মতন সাহিত্য ইতিহাসকাররা সন্দেহ প্রকাশ করেছেন। তাদের সন্দেহ প্রকাশ করার চাবিকাঠি হচ্ছে এই গীতিকাগুলির ভাষাগত বিচার। ভাষাগত বিচারে এই গীতিকাগুলির কাল নির্ণয় অত্যন্ত সুকঠিন ব্যাপার বলে সাহিত্য ইতিহাসকাররা মনে করে থাকেন, কারণ গীতিকার ভাষায় কোথাও কোথাও আধুনিকতা ও কলকাতার কথ্য ভাষার ছাপ পরিলক্ষিত হয়। এর কারণ হিসেবে সাহিত্য ইতিহাসকাররা মনে করেন যে সংগ্রাহক চন্দ্রকুমার দে যখন পল্লী গ্রামাঞ্চল ঘুরে ঘুরে এই কাহিনীগুলি সংগ্রহ করেছিলেন, তারপর তিনি যে কাহিনী কাব্যগুলি প্রকাশ করেন তাতে তিনি কিছু পরিবর্তন ও পরিমার্জনা করেন।
ফলে মূল গীতিকাগুলি ঠিক কোন ভাষায় রচিত হয়েছিল তা এখন আমরা জানতে পারি না। কিন্তু বিষয়বস্তুর মধ্যে আমরা যে অসাম্প্রদায়িক মনোভাবের প্রতিফলন দেখি তাকে চৈতন্যোত্তর কালের বলে মনে করেন কোনো কোনো সাহিত্য ইতিহাসকার। আবার একটি গীতিকায় ঐতিহাসিক ব্যক্তিত্ব ঈশা খাঁর নামোল্লেখ থেকে সাহিত্য ইতিহাসকাররা অনুমান করেছেন যে এই গীতিকাগুলি সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে রচিত হয়। এরপর আমাদের আলোচনার বিষয় ব্যালাড ও গীতিকার পরিচিতি। আমরা জানি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকায় মোট ৫৪টি পালা সংকলিত হয়েছে। আচার্য দীনেশচন্দ্র সেন এর ইংরেজি অনুবাদ করেন ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস ময়মনসিং এই নামে। সেখান থেকে আমরা দুটি শব্দ নির্বাচন করেছি, একটি বাংলা গীতিকা ও অপরটি ইংরেজি ব্যালাড। বাংলা গীতিকা ও ইংরেজি ব্যালাডকে অনেক ক্ষেত্রেই সমার্থক মনে করা হলেও মনে রাখতে হবে এই গীতিকা ও ব্যালাডের মধ্যে অর্থগত পার্থক্য কিন্তু রয়েছে। ব্যালাড হলো নৃত্যগীত সম্পৃক্ত নাট্যধর্মী একজাতীয় কাহিনী কাব্য বা আখ্যান কাব্য, যা মূলত আমরা লিখিত আকারে পাই না। ওরাল ট্র্যাডিশনের ধারায় আমরা এই জাতীয় কাহিনী কাব্য পেয়ে থাকি। অন্যদিকে গীতি সম্পৃক্ত ছোট গল্প ও সংলাপধর্মী কাহিনী হলো গীতিকা। নাটকের মতো গীতিকারও একটি সংলাপধর্মিতা এক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজেই ব্যালাড ও গীতিকার আপাত বৈসাদৃশ্যের মধ্যেও বেশ কিছু সাদৃশ্য কিন্তু লক্ষণীয়। এই সূত্রে ব্যালাড ও গীতিকার একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করা যেতে পারে। ব্যালাডের কাহিনী মূলত সংহত আকারে পরিবেশিত হয়, তুলনায় গীতিকার কাহিনী অপেক্ষাকৃত শিথিল। গীতিকায় শাখা কাহিনীর প্রাধান্য দেখা যায়, উপকাহিনী সেখানে অনুপস্থিত। ব্যালাড লোকমুখে এর সৃষ্টি হয় এবং ব্যালাডের প্রচার ও প্রসার লোকমুখের দ্বারাই সম্ভবপর হয়। অনুরূপ গীতিকাও লোকজীবন থেকে উঠে আসে। ব্যালাড সঙ্গীত প্রধান রচনা, তুলনায় গীতিকা কিছুটা বর্ণনা প্রধান রচনা। যদিও ব্যালাড ঘটনা প্রধান হয়ে থাকে, তাহলেও ঘটনার আনুপূর্বিক বিবরণ সেখানে থাকে না। সে জায়গায় গীতিকায় একটি মাত্র কাহিনীর প্রাধান্য সবসময় লক্ষ্য করা যায়। ব্যালাড তার পরিণতি হয় কিছুটা নাটকীয় ধরনের। সেখানে নাট্যগতির তীব্রতা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি, কিন্তু গীতিকায় সবসময় নাটকীয়তা থাকে না। গীতিকা কিছুটা ছোট গল্পধর্মী রচনা। ব্যালাডের বিষয় বেশ বৈচিত্র্যপূর্ণ এবং প্রায় প্রত্যেকটি ব্যালাডেই রোমহর্ষক হত্যার ঘটনা থাকে। সেখানে গীতিকা রচয়িতার ব্যক্তিগত অনুভূতির প্রাধান্য লক্ষ্য করা যায়। কাহিনীর প্রধান উপজীব্য বিষয় প্রেম। সেই প্রেম ব্যর্থ প্রেম হতে পারে বা অভিশপ্ত প্রেম হতে পারে। এই প্রেমকাহিনী অধিকাংশ ক্ষেত্রেই বৈচিত্র্যহীন এবং সবসময় যে এই কাহিনী রোমহর্ষক হয় তা কিন্তু নয়। এরপর আমাদের আলোচনার বিষয় ময়মনসিংহ গীতিকার ও পূর্ববঙ্গ গীতিকার পালা নাম ও রচয়িতা পরিচয়। আমরা জানি ময়মনসিংহ ও পূর্ববঙ্গ গীতিকায় মোট ৫৪টি গীতিকা সংগৃহীত হয়েছে ও ধারাবাহিকভাবে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ গীতিকার এই পালাগুলি বিভিন্ন নামে একাধিক রচয়িতার সৃষ্টি। আবার এমন কিছু পালা পাওয়া গেছে যে পালাগুলির রচনাকার কে তা আজও আমরা জানতে পারিনি। রচনাকার এখনো আমাদের কাছে অজ্ঞাত। আবার কোনো কোনো পালা একাধিক কবি রচনা করেন বা কোনো কোনো পালার পুঁথিতে একাধিক কবির নাম পাওয়া যায়। বাংলাদেশের সংগৃহীত
এই পল্লী গীতিকাগুলির প্রথম 10টি পালা আচার্য দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ অঞ্চল থেকে প্রাপ্ত হওয়ার কারণে সেগুলিকে একত্র করে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন এবং বাকি পালাগুলি 3 খণ্ডে পূর্ববঙ্গ গীতিকায় বিন্যস্ত হয়। কিন্তু সাধারণভাবে আমরা যখনই পল্লী গীতিকার কথা বলি তখন আমাদের আলোচনা ময়মনসিংহ গীতিকার পালাগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তার কারণ ময়মনসিংহ গীতিকার 10টি পালাই বাংলা সাহিত্যে বেশি চর্চিত এবং জনপ্রিয়। পক্ষান্তরে পূর্ববঙ্গ গীতিকার কতিপয় পালা জনপ্রিয় এবং রচনা গুণে স্বতন্ত্র হয়ে উঠেছে। এরপর আমরা প্রত্যেকটি খণ্ডের পালাগুলির সাথে পরিচিত হব। প্রথম খণ্ড ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত। তার কারণ এই পালাগানগুলি মূলত ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত হয়েছিল বা এই অঞ্চলে এই পালাগুলি অধিক প্রচলিত ছিল। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা হিসেবে আমরা পাই দ্বিজ কানাইয়ের নাম। আবার মলুয়া পালা রচনা করেছেন মধ্যযুগের অন্যতম মহিলা কবি চন্দ্রাবতী। সেই মহিলা কবির নামেই এই ময়মনসিংহ গীতিকায় একটি পালা পাওয়া যায়। সেই পালাটি রচনা করেছেন নয়নচাঁদ ঘোষ। কমলা পালার রচয়িতা দ্বিজ ঈশান। দেওয়ান ভাবনা পালার রচয়িতা অজ্ঞাত, কিন্তু দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার ভূমিকাংশে দাবি করেছেন যে এই পালাটির রচয়িতা সম্ভবত চন্দ্রাবতী। পরবর্তী পালা দস্যু কেনারামের পালা। এই দস্যু কেনারামের পালাও রচনা করেছেন চন্দ্রাবতী, যিনি মলুয়া পালার রচয়িত্রী। রূপবতী পালাটির রচনাকার অজ্ঞাত। কঙ্ক ও লীলা একাধিক কবি রচনা করেছেন। যে 4 জন কবির নাম আমরা পেয়ে থাকি তারা হলেন দামোদর দাস, রঘুসূত, নয়নচাঁদ ঘোষ, শ্রীনাথ বানিয়া। কাজল রেখা পালাকার অজ্ঞাত। দেওয়ান মদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি। ময়মনসিংহ গীতিকার এই 10টি পালাই মধ্যযুগের বাংলা সাহিত্যে বেশ জনপ্রিয় পালা। ময়মনসিংহ গীতিকার পরবর্তী যে খণ্ড তা পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয়। এই খণ্ডে যে পালাগুলির প্রকাশ ঘটেছে তার মধ্যে কাঞ্চনমালা পালা, মৈশাল বন্ধু, ধোপার ঘাট, ঈশা খাঁ, সুরাত জামাল ও অধুরা সুন্দরী এই পালাগুলি বেশ জনপ্রিয়। এই খণ্ডের পালাগুলির মধ্যে সাঁওতাল হাঙ্গামার ছড়া পালাটি বীরভূমের শিবরতন মিত্র কর্তৃক সংগৃহীত হয়। পূর্ববঙ্গ গীতিকার 3য় খণ্ডে বেশ কয়েকটি পালা রয়েছে। তার মধ্যে হাতিখেদার গান, ভেলুয়ার পালা, শ্যাম রায়, সুজা তনয়ার বিলাপ, মঞ্জুর মা এই পালাগুলি রচনা গুণে উল্লেখযোগ্য। পূর্ববঙ্গ গীতিকার 4র্থ খণ্ডে সবথেকে বেশি পালা সংকলিত হয়েছে। এই পালাগুলির মধ্যে রঘুরাজার পালা, চন্দ্রাবতীর রামায়ণ, বগুলার 12 মাসি, মুকুট রায়, মহিপালের গান, রতন ঠাকুরের পালা, সোনা রায়ের জন্ম, সোনা রায়ের পালা উল্লেখযোগ্য। মনে রাখতে হবে এই খণ্ডে আমরা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি চন্দ্রাবতীর রচিত রামায়ণ কাব্যটি পেয়ে থাকি। খণ্ডভিত্তিক পালাগানগুলির সাথে পরিচয় লাভের পর আমরা এবার পালাগানগুলির বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করতে পারি। প্রথমেই লক্ষ্য করা যায় যে এই সমস্ত পালাগানগুলিতে হিন্দু মুসলমানের জীবন কাহিনী সমানভাবে গুরুত্ব সহ বিবৃত হয়েছে। যেমন দেওয়ানা মদিনা বা দেওয়ান ভাবনার পালা আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি। এই পালাগুলির মধ্যে কোনো রকম পৌরাণিক প্রভাব তেমনভাবে প্রাধান্য পায়নি,
ধর্মীয় প্রসঙ্গ এই পালাগুলিতে এসেছে নামমাত্র, দেবদেবীর কোনো মহিমাও এই পালাগুলিতে প্রচার করা হয়নি। তৃতীয়ত, এখানে মানুষের প্রেম ও বাৎসল্যজনিত হৃদয়ানুভূতি, মানব মন এবং প্রকৃতির সৌন্দর্য এক সুষম সমন্বয়ের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এই পালাগানগুলির অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে গ্রাম বাংলার প্রথম দেব বিনির্ভর রোমান্টিক প্রণয় কাব্যের পরিচয় আমরা পাচ্ছি। এমনকি এই সমস্ত পালাগানে অসামাজিক নরনারীর হৃদয় সম্পর্ককে বাস্তব অভিজ্ঞতায় প্রকাশের একটি দুঃসাহস দেখানো হয়েছে। এই পালাগানগুলির সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে কেবলমাত্র মানব জীবন নয়, সমকালীন মানবীদের জীবন অবলম্বন করে এখানে কাব্য রচনার একটি সূত্রপাত লক্ষ্য করি, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় সত্যিই বিরল একটি দৃষ্টান্ত। পাশাপাশি পুরুষকেন্দ্রিক মধ্যযুগীয় সমাজে নারীকে প্রাধান্য দিয়ে এরকম গাথাকাব্য বা পালা রচনার প্রচেষ্টা আমাদের বিস্ময় জাগায়। এমনকি এই পালাগানগুলির মধ্যে আধুনিক সাহিত্য ইতিহাসকারগণ রূপকথা ও উপন্যাসের প্রাথমিক লক্ষণও লক্ষ্য করেছেন। পালাগানগুলির বৈশিষ্ট্যের আলোচনার পর সংক্ষেপে এবার আমরা ময়মনসিংহ গীতিকার পালাগানগুলির বিষয়বস্তু সম্পর্কে ধারণা অর্জন করতে পারি। প্রথমেই আমরা আলোচনা করব মহুয়া পালা সম্পর্কে। মহুয়া পালা ময়মনসিংহ গীতিকার সবচেয়ে বিখ্যাত পালা, সবচেয়ে চর্চিত পালা। এই পালার রচয়িতা কবি দ্বিজ কানাই। এই পালার সমগ্র কাহিনী 24টি অধ্যায়ে বিভক্ত হয়েছে। এই পালার মুখ্য চরিত্ররা হলেন নদের চাঁদ, মহুয়া ও হুমরা বেদে। এই পালাটি নাটকীয় রীতিতে রচিত। পাত্রপাত্রীর মধ্যে সংলাপ বিনিময় এই পালার অন্যতম বৈশিষ্ট্য। রসগত বিচারের দিক থেকে আমরা এই পালাটিকে রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার কাব্য হিসেবে চিহ্নিত করে থাকি। পরবর্তী পালা মলুয়া পালা। মলুয়া পালার রচয়িতা অজ্ঞাত। সুখময় মুখোপাধ্যায় তাঁর সম্পাদিত ময়মনসিংহ গীতিকা গ্রন্থে বলেছেন যে সম্ভবত এই পালাটির রচয়িতা চন্দ্রাবতী। তার এই অনুমানের কারণ এই পালার বন্দনা অংশের শেষ চরণটি। সেই শেষ চরণটি হলো এইরূপ: ছলাভ্য বন্দনা গীত গায় চন্দ্রাবতী। কিন্তু অধ্যাপক দীনেশচন্দ্র সেন তার ময়মনসিংহ গীতিকায় এই মত খণ্ডন করেন। এই পালার সমগ্র কাহিনী 19টি অঙ্কে বিভক্ত। মলুয়া ও চাঁদ বিনোদের সম্পর্ক, কাজীর ক্ষমতায় তাদের মধ্যে বিচ্ছেদ, তাদের সম্পর্কের উত্থান পতন এবং ক্ষমতাবান কাজীর দাপট ও তার কাছে হার না মানা এক বাঙালি নারীর কাহিনী হলো এই মলুয়া পালা। আমাদের আলোচ্য পরবর্তী পালা চন্দ্রাবতী পালা। এই চন্দ্রাবতী পালার রচয়িতা হলেন নয়ান চাঁদ ঘোষ। চন্দ্রাবতী বাংলা রামায়ণের রচয়িত্রী ও মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি। চন্দ্রাবতী মনসামঙ্গল রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা। এই পালাটি মোট 12টি অঙ্কে বিভক্ত। চন্দ্রাবতী ও জয়ানন্দের ট্র্যাজেডি করুণ প্রণয় কাহিনী এই পালার মুখ্য বিষয়। পরবর্তী পালা কমলা পালা, যে পালাটির রচয়িতা হলেন দ্বিজ ঈশান। এই কমলা পালার সম্পূর্ণ কাহিনীটি 17টি অঙ্কে বিভক্ত। এই পালাটি মিলনান্তক পালা। এই পালার কাহিনী বেশ অগভীর রসের কাহিনী। মূলত কমলার সঙ্গে প্রদীপ কুমারের প্রেম মাধুর্য এই পালার অন্যতম বিষয়। আমাদের পরবর্তী পালা দেওয়ান ভাবনা পালা। এই পালার আরেকটি নাম রয়েছে। এই পালা হুনাই মাধব পালা নামেও পরিচিত। এই পালার রচয়িতার নাম জানা যায় না, রচয়িতা অজ্ঞাত। দীনেশচন্দ্র সেন তাঁর সম্পাদিত ময়মনসিংহ গীতিকায় বলেছেন সম্ভবত এই দেওয়ান ভাবনা পালার রচয়িতা হলেন চন্দ্রাবতী।
এটি গীতিরস প্রধান পালা, যে পালার কাহিনী ৯টি অঙ্কে বিভক্ত। পরবর্তী পালা দস্যু কেনারামের পালা, যে পালাটির রচয়িতা হচ্ছেন চন্দ্রাবতী, এবং ময়মনসিংহ গীতিকার মধ্যে এই পালাটি কিছুটা স্বতন্ত্র একটি পালা, কারণ এই পালা প্রণয় সংস্পর্শ শূন্য ও নারী ভূমিকা বর্জিত একটি পালা, যে পালার মূল চরিত্র দুটি, বংশীদাস ও কেনারাম। চন্দ্রাবতীর পিতা হচ্ছেন দ্বিজ বংশীদাস, তার দ্বারা নরহন্তা দস্যু কেনারামের সংশোধনের কাহিনী এই পালার মূল বিষয়। পালার ভাষায় ও প্রকাশভঙ্গিতে আমরা মার্জিত রুচির ছাপ লক্ষ্য করি, পালায় একেবারেই গ্রামীণ ভাব প্রকাশিত হয়নি। পরবর্তী পালা রূপবতী পালা, এই পালার রচয়িতাও অজ্ঞাত, রচনাকারের নাম জানা যায় না। আচার্য দীনেশচন্দ্র সেন এই পালার দুটি পাঠ সংগ্রহ করেছিলেন এবং দুটি পাঠই তিনি ময়মনসিংহ গীতিকায় প্রকাশ করেছেন। এই পালাটির কাহিনী অকিঞ্চিৎকর। সুখময় মুখোপাধ্যায় তাঁর সম্পাদিত ময়মনসিংহ গীতিকায় এই পালাটিকে ময়মনসিংহ গীতিকার অন্যতম নিকৃষ্ট পালা বলে চিহ্নিত করেছেন। এই পালার কাহিনী মোট ৭টি অঙ্কে বিভক্ত। পরবর্তী পালা কঙ্ক ও লীলা, এই পালার রচয়িতা একাধিক। যে ৪জন রচয়িতার নাম আমরা পেয়ে থাকি তারা হলেন দামোদর দাস, রঘুসূত, নয়নচাঁদ ঘোষ ও শ্রীনাথ বানিয়া। এই পালার মূল চরিত্র কঙ্ক, সেই কবি কঙ্ক মধ্যযুগের বাংলা সাহিত্যে বিদ্যাসুন্দর নামে একটি কাব্য রচনা করেন, তাকে নিয়েই এই পালা, যে পালার কাহিনী মোট ২৩টি অঙ্কে বিভক্ত। কবি কঙ্কের কাব্য রচনার কাহিনী এবং তার বিয়োগান্তক প্রণয় কাহিনী এই পালার মুখ্য বিষয়। পরবর্তী পালা কাজল রেখা, যে পালাটির রচয়িতা অজ্ঞাত, এবং কাজল রেখা ময়মনসিংহ গীতিকার একমাত্র রূপকথাধর্মী রচনা। এই পালার একটি ভিন্ন আকার আমরা পেয়ে থাকি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি গল্প সংকলনে। গদ্য, পদ্য ও গান এই তিনের সমন্বয়ে এই পালা রচিত। শেষ পালা দেওয়ান মদিনা, যে পালার রচয়িতা হলেন মনসুর বয়াতি, পাত্রপাত্রী মুসলিম চরিত্র। শুধু পাত্রপাত্রী নয়, এই পালায় বেশ কিছু মুসলমানি শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। এই পালা মুসলিম ঐতিহ্যেও সমৃদ্ধ। এই পালার মুখ্য বিষয় গ্রাম বাংলার বধূ মদিনার তার স্বামীর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা। এরপর আমাদের আলোচনার বিষয় ময়মনসিংহ গীতিকা তথা পূর্ববঙ্গ গীতিকার সাহিত্যমূল্য বা কাব্যমূল্য। ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকার মূল আকর্ষণ তার জীবনরস ও মানবিক আবেদন। বিষয়বস্তুর দিক থেকে এই গীতিকাগুলিকে আমরা ৩টি শ্রেণীতে বিভক্ত করতে পারি: লৌকিক প্রণয়গাথা, ঐতিহাসিক রোমান্টিক আখ্যান, বিশুদ্ধ ঐতিহাসিক আখ্যান। দ্বিতীয়ত, এই সমস্ত প্রণয় গাথাগুলিতে অনেক ক্ষেত্রেই মানব মনের অন্ধকারতম দিক, যেমন প্রতিহিংসা পরায়ণতা, ঘৃণা, অসহিষ্ণুতার প্রকাশ যেমন পেয়েছে, তেমনি হিন্দু মুসলমান নির্বিশেষে সকল নারী চরিত্রের মনের কোমলতা, তাদের আত্মত্যাগ, তাদের সহিষ্ণুতা ও মানসিক দৃঢ়তা প্রভৃতি মানব মনের উজ্জ্বলতম দিকের প্রকাশও ঘটেছে। এই পালাগানগুলি ছিল সম্পূর্ণত ধর্মীয় সংস্কার মুক্ত। মুসলমান কাজী বা জমিদার কর্তৃক হিন্দু নারী অপহরণের কাহিনী মুসলমান কবি কর্তৃক যেমন রচিত হয়েছে, আবার পরিবেশিতও হয়েছে মুসলমান গৃহস্থের বাড়িতে। সুতরাং ঔদার্য ও অসাম্প্রদায়িক মনোভঙ্গি ছিল পালাগুলির ভূষণ। এই পালাগুলি ছিল সম্পূর্ণ ধর্মীয় সংস্কার মুক্ত। এই পালাগুলিতে হিন্দু কবিরা যেমন মুসলমান পাত্র পাত্রীদের নিয়ে কাব্য রচনা করেছেন, তেমনি মুসলমান কবিরাও হিন্দু পাত্র পাত্রী নিয়ে তাদের কাব্য উপস্থাপন করেছেন।
ফলে এক ধরনের ধর্মীয় ঔদার্য ও অসাম্প্রদায়িক মনোভঙ্গির সাক্ষাৎ আমরা এই পালাগুলির মধ্যে পাই। চতুর্থত, মর্ত মানব মানবীর প্রেমই এই পালাগানগুলির মুখ্য বিষয়। মধ্যযুগের ধর্মীয় বাতাবরণে ময়মনসিংহ গীতিকা এক অভিনব সংযোজন। প্রণয় ও ব্যর্থ প্রেমের কাহিনী সম্বলিত এই পালাগানগুলি কাব্যগুণে সমৃদ্ধ। শুধু কাব্যগুণই নয়, এই পালাগানগুলির আরেকটি বৈশিষ্ট্য এর নাট্যগুণ। কাহিনী ও চরিত্রের অন্তর্গত ঘাত প্রতিঘাত এই পালাগুলিতে নাট্য গতির সঞ্চার করেছে। সংলাপধর্মিতা এই পালাগুলিকে নাটকীয় বৈশিষ্ট্যে স্থিত করেছে বলে সাহিত্য ইতিহাসকাররা মনে করেন। ধর্ম, জাতি, সম্প্রদায়ের ভেদাভেদের ঊর্ধ্বে মর্ত মানব মানবী তথা প্রেমিক প্রেমিকার আত্মনিবেদন ও আত্মবিসর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত ধারণ করে আছে ময়মনসিংহ গীতিকা। এখানে জাতি সম্প্রদায়ের আভিজাত্য একনিষ্ঠ প্রেমের কাছে তুচ্ছ হয়ে গেছে। ভাষা ব্যবহারেও পল্লী বাংলার এই সমস্ত স্বল্প শিক্ষিত কবিরা পল্লীবঙ্গের সুচিতা রক্ষা করেছেন। তাদের বেশ কিছু পংক্তি রয়েছে যেগুলি শিল্প দোতনা সমৃদ্ধ। এরকম বেশ কিছু উদাহরণ উপস্থাপন করা যেতে পারে, যেমন সাপে যেমন পাইল মণি, পিয়াসী পাইল জল, আসমানের চান্দ যেন জমিনে পড়িয়া, দিনে দিনে ফোটে কন্যার যৌবনেরও কলি, আমার স্বামী যেন পর্বতের চূড়া, সকল থাকিয়া অধিক মিঠা, বিরহে মিলন, সুন্দর বদন যেমন মহুয়ার ফুল। অলঙ্কার প্রয়োগেও এই পালাগান রচয়িতারা প্রচলিত জীবনচিত্র ও ক্লাসিক বাকৃতির একত্ব প্রয়োগ সম্ভবপর করে তুলেছেন। আমরা মহুয়া পালা থেকে কিছুটা অংশ এই প্রসঙ্গে উদ্ধার করতে পারি। কবি বলেছেন, পুবেতে উঠিল ঝড়, গর্জি ওঠে দেওয়া, এই সাগরের কুল নাই, ঘাটে নাই খেওয়া। কিছু পরে তিনি বলছেন, পুবেতে গর্জিল দেওয়া, ছুটিল বিষম বাও, কেই বা গেল সুন্দর কন্যা, মন পবনের নাও। শুধু নাট্যধর্মিতা বা গীতিধর্মিতাই নয়, উপন্যাস ধর্মিতাও এই পালাগুলিতে বিশেষভাবে লক্ষণীয়। অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তাঁর বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারায় ময়মনসিংহ গীতিকাকে বাংলা উপন্যাস সাহিত্যের অগ্রদূত বলে চিহ্নিত করেছেন। ময়মনসিংহ গীতিকার সাহিত্য মূল্য নির্ণয়ে সব থেকে বড় দিকটি হচ্ছে, এই সব গীতিকাগুলিতে প্রকৃতি ও মানুষ অবিচ্ছেদ্য বন্ধনে যুক্ত হয়েছে। প্রকৃতি এখানে যেন একটি চরিত্র হয়ে উঠেছে। কবিরা পরিবেশ সৃষ্টিতেও প্রকৃতির ব্যবহার সার্থকভাবে করেছেন। আমরা মহুয়া পালা থেকে কিছুটা অংশ এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি। কবি লিখেছেন, ডুবিল আসমানের তারা, চাঁদে না যায় দেখা, সোনালি চান্নের রাইতো, আবে পড়ল ঢাকা, ভাবিয়া চিন্তিয়া কন্যা, কি কাজ করিল, বাপের হাতে ছুরি লইয়া ঠাকুরের কাহে গেল। শুধু তাই নয়, উপমা ও ভাষা ব্যবহারেও প্রকৃতির দ্বারস্থ হয়েছেন কবিগণ। বেশ কিছু শব্দবন্ধ এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি, যেমন স্রোতের হেওলা, আজল কাজল মেঘ, নবীন বর্ষা ইত্যাদি। এইসব আঞ্চলিকতা ও স্থানিকতা সত্ত্বেও গীতিকাগুলি রসা আবেদনে চিরকালীনতা লাভ করেছে। তাই মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় ময়মনসিংহ গীতিকা তথা পূর্ববঙ্গ গীতিকাগুলি আজও গুরুত্ব সহকারে আলোচিত হয়। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা যদি অতিরিক্ত পাঠ গ্রহণে ইচ্ছুক হন, তাহলে কতকগুলি সহায়ক গ্রন্থ এক্ষেত্রে আপনাদের অবলম্বন হতে পারে। এই সহায়ক গ্রন্থগুলি হল অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বিরচিত বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের তৃতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব খণ্ডটি, আশুতোষ ভট্টাচার্যের বাংলার লোকসাহিত্যের প্রথম খণ্ড, আহমদ শরীফ রচিত বাঙালি ও বাংলা সাহিত্য দ্বিতীয় খণ্ড, গোপাল হালদার বিরচিত বাংলা সাহিত্যের রূপরেখা প্রথম খণ্ড। মূল গ্রন্থ হিসেবে আপনারা পাঠ গ্রহণ করতে পারেন
দীনেশচন্দ্র সেন সম্পাদিত, সংকলিত ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি, মুহম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের কথা দ্বিতীয় খণ্ড থেকে, সুকুমার সেন রচিত বাঙ্গালা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ড, এই খণ্ডটিও এই আলোচিত বিষয় সম্পর্কে অত্যন্ত জরুরি আলোচনা সমৃদ্ধ। সুখময় মুখোপাধ্যায়ের মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম গ্রন্থটিতে ময়মনসিংহ গীতিকা সম্পর্কে আলোচনা রয়েছে। এছাড়াও সুখময় মুখোপাধ্যায় ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন, সেই সম্পাদিত গ্রন্থটিও আপনারা অতিরিক্ত পাঠ গ্রহণের জন্য পড়ে দেখতে পারেন।